রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব ইমতিয়াজ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। দুঃখিত, ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে ট্রাম্প পুতিন বৈঠক হতে যাচ্ছে সেদিকে এখন সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। যুদ্ধবিরতিতে রাজি যদি না হয় তাহলে রাশিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে কিন্তু ট্রাম্প। এক্ষেত্রে রাশিয়াকে কি হুঁশিয়ারি দিয়ে যুদ্ধবিরতিতে রাজি করানো সম্ভব কিনা? না, আমার মনে হয় না সেই অবস্থা আমেরিকা বা পশ্চিমা বিশ্বের আছে। থাকলে অনেক আগেই অন্যভাবে সমাধান হতো। কারণ আহ, বড় আকারেই আমি মনে করি যে রাশিয়া যেভাবে যুদ্ধ চালিয়ে গেছে ইউক্রেনে, এবং যেভাবে তার অর্থনীতিটিকে এখনো টিকিয়ে রেখেছে, এবং যেভাবে বিশ্ব বড় বড় যেই সব অ্যাক্টর আছে, এমনকি চীন, ভারত, এদেরও যেভাবে একসাথে রাখতে পেরেছে, সেখানে আমি মনে করি না যে আমেরিকা বড় আকারে কিছু করতে পারে যদি এটা সাকসেসফুল না হয়। বরং যদি সাকসেসফুল না হয়, তাহলে আমি মনে করি যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের যে অর্থনীতির কাঠামোর মধ্যে যেই ঝামেলা তৈরি হয়েছে, এটা আরো বাড়বে। যুদ্ধবিরতির ক্ষেত্রে ভূমি বিনিময়ের বিষয়টি আলোচনায় আসছে। এভাবে কি তাহলে যুদ্ধবিরতি ইউক্রেনের পক্ষে মানা সম্ভব? আমার মনে হয় না জেলেনস্কির এখানে কোনো কি বলা হয়, তার কোনো শক্তি আছে বলে মনে হয় না। জেলেনস্কিকে টিকিয়ে রেখেছে, এমনকি জেলেনস্কিকে ক্ষমতাও এনেছে পশ্চিমা বিশ্ব, এটাও মনে রাখতে হবে। কারণ জেলেনস্কির আগে তাদের একজন নির্বাচিত প্রেসিডেন্ট ছিল, ইয়ানুকোভিচ, যিনি এখন মস্কোতে রীতিমতো পালিয়ে বেঁচে গেছে। তো সেই জায়গায় রেজিম চেঞ্জ ঘটেছিল, সেটা সবাই জানে। তো জেলেনস্কি টিকে আছে মূলত আমেরিকা সাপোর্টে, এবং কোনো সন্দেহ নেই তার সাথে ইউরোপিয়ান দেশের বা নেটোর জন্য। আহ, যদি আমেরিকা মনে করে যে আজকে জেলেনস্কি আহ, না থেকে অন্য কেউ আসুক, আমি মনে করি না সেটা থামাতে পারবে। এর একটা বড় কারণ হলো যে জেলেনস্কি এই যুদ্ধের কারণ দেখিয়ে বছরের পর বছর নির্বাচন দিচ্ছে না, যেটা তার যেই কনস্টিটিউশন আছে, যেখানে বলাই আছে যে এটা সম্ভব না, সেটা তিনি করছেন। অন্য কথায় অনেকেই বলছেন যে তিনি একজন এক্সপায়ার্ড প্রেসিডেন্ট, টিকে আছে যেহেতু পশ্চিমা বিশ্ব তাকে রাখছে। সেক্ষেত্রে কি বলবেন, যুদ্ধ বা আলোচনায় রাশিয়া এখন কতটা সুবিধাজনক অবস্থায় আছে বলে আপনার মনে হয়? সুবিধা অবস্থা না, যুদ্ধের কর্মকাণ্ডে কোনো সন্দেহ নেই সে সুবিধায় আছে। কারণ যেটা ভেবেছিল পশ্চিমা বিশ্ব বা জেলেনস্কি, যে বড় আকারেই কি বলা হয়, মস্কোকে ঝামেলায় ফেলবে, তার অর্থনীতির ধস নামবে ইত্যাদি, সেটা হয়নি। এবং আন্তর্জাতিক পর্যায়ে সে একা হয়ে যাবে, সেটাও হয়নি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিয়া আগের চেয়ে আরও ভালো অবস্থায় আছে। তো আমি মনে করি না যে সেই জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া দরকার। গুরুত্ব দেওয়া হলো যে যুদ্ধটা তো থামাতেই হবে। মনে রাখতে হবে, যুদ্ধ যতই হোক না কেন, একদিন না একদিন যুদ্ধ থামবেই। মানে মানুষের ইতিহাসে তাই দেখা গেছে। 1000 বছর ধরে যুদ্ধ মানুষ চালাতে পারে না। 100 বছর হয়তো চালাতে পারে কিছুটা, কিন্তু 1000 বছর চালাতে পারে না। তো সেই জায়গায় যুদ্ধ থামার যেই চেষ্টাটা আমার মনে হয় দুজনেই থাকবে। বড় আকারে ইউরোপের থাকবে, কারণ ইউরোপ যথেষ্ট ঝামেলায়, বিশেষ করে জার্মানির এবং ফ্রান্সের দুজনই অর্থনীতির একটা ঝামেলায় তারা আছে। তো সেই জায়গায় আমার মনে হয় একটা একটা উদ্যোগ থাকবে। তবে আরও 10-11 ঘন্টা পরে হয়তো আমরা এটা বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে। একটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটা ভূমিকা দেখাই যাচ্ছে, তবে ইউরোপীয় নেতাদের ভূমিকা তারা সঠিকভাবে আসলে পালন করতে পারছেন কিনা? ইউরোপের মূল পররাষ্ট্রনীতি সবসময় আমেরিকাই করে এসেছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে। নিজের আলাদাভাবে সত্তা তারা তুলতে পারেনি। এবারই একটা প্রচেষ্টা হতে পারে। কারণ যতদিন নেটো আছে, মনে রাখতে হবে নেটোর মাধ্যমে আমেরিকার যেই সামরিক বাহিনী বা যেই মিলিটারি বেজ
ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা বিশাল। মানে জার্মানিতেই আছে 119টা মিলিটারি বেজ আছে, সেখানে ইটালিতে আছে, ইউকেতে আছে, বেলজিয়ামে আছে। তো এখন একটা সম্ভাবনা এসেছে যে নেটো থেকে এটো যদি যায়, মানে নেটো যেটাকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বলা হয়, সেখান থেকে ইউরোপিয়ান ট্রিটি অর্গানাইজেশন করার একটা অবস্থায় আমি মনে করি সমাধান হয়তো ইউরোপের আসতে মানে একটা সমাধান হতে পারে। কারণ ইউরোপকে নিজের তার সিকিউরিটি দেখতে হবে। ওই বছরের পর বছর আমেরিকার উপরে থাকলে তার পররাষ্ট্রনীতি কখনোই স্বাধীন হবে না। আমরা দেখছি যে আলাস্কায় তো রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বৈঠকের জন্য আলাস্কাকে বেছে নেওয়ার কারণ কি মনে করছেন আপনি? স্পষ্টত পৃথিবীকে দেখাচ্ছে যে তারা একটা নেইবারিং কান্ট্রি। আমরা আসলে ভুলে যাই যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যে নেইবার্স, এটা অনেকেই মনে রাখতে পারে না, যেহেতু অ্যালাস্কার দিকে যায় না। এমন মানে আরও মজার ব্যাপার হলো যে শীতের একটা সময় তারা কিন্তু রীতিমতো একেবারে তাদের ল্যান্ডও কানেক্টেড হয়ে যায়, যেখানে মানুষ এমনিতেই পারাপার হতে পারে। এটাও অনেকেই জানেন। তো সেই হিসাবে আমার মনে হয় একটা সিম্বলিক হয়তো চিন্তা ভাবনা করা হয়েছে। অ্যালাস্কায় কখনোই যায়নি, একাধিকবার পুতিনও এসেছে, 4-5 বার মনে হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু কখনো অ্যালাস্কায় যায়নি। সেটা হতে পারে, তবে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে নেইবার্স, সেটা দেখাবার একটা চেষ্টা হয়তো এই কনফারেন্সের মাধ্যমে করা হচ্ছে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।